হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মধ্যে দেখব ডিপিএসপি, যা খুব ইম্পর্টেন্ট হয় কম্পিটিটিভ এক্সামের জন্য। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, যেটাকে আমরা বলি নির্দেশমূলক নীতি। রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করা হবে, দেশকে কিভাবে পরিচালনা করা হবে, তার একটা নির্দেশ দেওয়া আছে এই ডিপিএসপির মধ্যে। তবে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তবে এখানে একটা জিনিস, যে সংবিধানের অংশ নাম্বার তো 4 আছে, তবে এটা ধারা 36 থেকে 51 পর্যন্ত হবে, ঠিক আছে? এটা হয়ে যাবে 36। 36 বলতে 35, 36 থেকে শুরু হয়, ঠিক আছে? তো 36 থেকে 51 নং ধারা পর্যন্ত এটা কিন্তু হবে, ঠিক আছে? এটা কারেক্ট করে নিবে। আচ্ছা, আমরা চলে আসি প্রশ্নের মধ্যে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট হয়, ডাইরেক্ট প্রশ্ন আমরা দেখতে পারি। প্রথম প্রশ্ন যেটা আছে, সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি বর্ণিত হয়েছে? সংবিধানের কোন অংশে? তো অংশ নাম্বার যেটা আছে, 4 নাম্বার অংশ আছে, ঠিক আছে? 4 নাম্বার অংশে বা পার্ট পার্ট আমরা 4 বলতে পারি, পার্ট 4 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, ডিপিএসপির ব্যাপারে। নেক্সট আমরা চলে আসি, যেটা হচ্ছে, আর এটা জানি 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল আছে এর মধ্যে। তো ডিপিএসপির যে ধারণাটা, এটা আমাদের দেশে যে লাগু করা হয়েছে, কোন দেশ থেকে সেটাকে নেওয়া হয়েছে? সংবিধানে কোন দেশের সংবিধান থেকে সেটাকে নেওয়া হয়েছে? সেটা হিসেবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের যদি ক্যাপিটাল বলি, তো সেটা হিসেবে ডাবলিন, ঠিক আছে, ডাবলিন। আচ্ছা, তো নেক্সট চলে আসি, নির্দেশমূলক নীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এটি কোন ধারায় বলা হয়েছে? দেখো, এর মানে যেটা দাঁড়ায়, মনে করো সংবিধানে যে বলা হয়েছে যে কোনো আইন যখন প্রণয়নের সময় নীতিগুলো প্রয়োগ করা প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়, কর্তব্য হয়, কিন্তু সরকারকে কোনোভাবে কিন্তু বাধ্য করা যাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এটা কোন ধারায় বলা হয়েছে বলতে গেলে 37 নং ধারার মধ্যে বলা হয়েছে, ঠিক আছে? আর এখানে 36 নম্বর যেটা আছে, নর্মালি ডিপিএসপি যে আছে, ডিপিএসপি জাস্ট সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, নির্দেশমূলক নীতির যে সংজ্ঞা, সেগুলো 36-এর মধ্যে আমরা পাবো। 37-এ হয়ে গেল, এই যে আমাদের উত্তর হয়ে যাবে এখানে, যে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় নির্দেশগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি, যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কি ছিল, এই নীতিগুলো লঙ্ঘিত যদি হয়, তাহলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারবেন না, ঠিক আছে? 37 নং ধারার মধ্যে এটা বলা হয়েছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কোন ধারায় বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে 40 নং ধারার মধ্যে, আর্টিকেল 40 তে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা, ঠিক আছে? আচ্ছা, তো এটা মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজ এর আদর্শের উপর ভিত্তি করে তৈরি একটি গান্ধীবাদী নীতি। আচ্ছা, পরের প্রশ্নেতে আসি, ভারতের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে আমরা বলে থাকি ইউসিসি? এক সেকেন্ড। ইউসিসি, ইউসিসিকে আমরা কি বলি? ইউনিফর্ম সিভিল কোড বলা হয়, ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে? ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড যেটা আছে, এটা 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 কোন আর্টিকেলের মধ্যে বলা আছে? 44 নং ধারা, যেটা হচ্ছে আর্টিকেল 44 এর মধ্যে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসির ব্যাপারে এখানে বলা আছে। আর বর্তমানে ইউসিসি তো গোয়াতে তো লাগু আছেই প্রথম থেকেই, তবে রিসেন্টলি যেটা হচ্ছে উত্তরাখণ্ড এবং গুজরাট, দুটোর মধ্যেই কিন্তু লাগু করে দেওয়া হয়েছে ইউসিসি। পরের প্রশ্ন আসি, বিনামূল্যে আইনি সহায়তা, মানে ফ্রি লিগাল এড, যদি কোনো দরিদ্র বা গরিব মানুষ, ওদেরকে বিনামূল্যে কি করা হয়? আইনি সহায়তা দেওয়া হয়, ফ্রি লিগাল এড দেওয়া হয়। এটা দেওয়া আছে 39A, আর্টিকেল 39A-তে এটা জিনিস বলা হয়েছে। আর এটা আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে 1976 সালে 42তম যে সংশোধন করা হয় এর মাধ্যমে। 1976 সালের 42 নং সংবিধানের সংশোধনের মাধ্যমে 39A কে ঢুকানো হয়, যেখানে বলা হয়েছে যে দরিদ্রদের যারা অ্যাডভোকেট বা উকিলকে হায়ার করতে পারে না, তাদেরকে ফ্রি লিগাল এড দেওয়া হয়। বিচার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কোন ধারায় আছে? মানে বিচার বিভাগটাকে শাসন বিভাগ থেকে কি করা হচ্ছে? আলাদা রাখা হয়। এটা বলে দেওয়া হচ্ছে 50 নং ধারার মধ্যে বলা হয়েছে, ঠিক আছে? 50 আর্টিকেল 50-এ এটা কথা বলা হয়েছে, ঠিক আছে? পরের প্রশ্ন চলে আসে আমরা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা কোন ধারার লক্ষ্য?
আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বজায় রাখার, এটা হয়ে যাবে 51 নং ধারার মধ্যে এটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এ, যেটা হচ্ছে 51 আর্টিকেল। তবে 50 নাম্বার তো আমরা বুঝিয়ে দিলাম যে শাসন বিভাগ আর বিচার বিভাগকে আলাদা রাখা হয় এখানে। ঠিক আছে, পরের প্রশ্নতে আসি যে কে ডিপিএসপি কে সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বা যেটা বলছে নোবেল ফিচার্স বলা হয়েছিল, ডিপিএসপি কে নোবেল ফিচার্স বলেছিল, সেটা হচ্ছে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর বলেছিল যে ডিপিএসপি কে নোবেল ফিচার্স। তবে এখানে আরেকটা জিনিস যদি আমরা দেখি, ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপাইরেশনস, ডিপিএসপি কে ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপাইরেশন বলেছিল, ম্যানিফেস্টো ম্যানিফেস্টো of aims and aspirations। তো ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপাইরেশন, ডিপিএসপি কে ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপাইরেশন কে বলেছিল, সেটা হয়ে যাবে কেসি হোয়ার। ঠিক আছে, কেসি হোয়ার। চলো সি কেসি হোয়ার, এটাও মনে রাখবে একটু। ঠিক আছে, ম্যানিফেস্টো অফ এইমস অ্যান্ড অ্যাসপাইরেশন বলেছিল ডিপিএসপি কে কেসি হোয়ার। আর এখানে নোবেল ফিচার্স, যে ডিপিএসপি কে নোবেল ফিচার্স বলেছিল, সেটা হচ্ছে বি আর আম্বেদকর। আচ্ছা, নেক্সটে চলে আসি আমরা এখানে যে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের কথা কোন ধারায় বলা হয়েছে। বন্যপ্রাণী আর পরিবেশকে আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, এটা বলে দেওয়া আছে 48 এ, আর্টিকেল 48 এ তে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই 48 এ যে ধারাটা আছে এটাও কিন্তু 42তম সংশোধন যে করা হয় 1976-এ, এর মাধ্যমে কিন্তু 48 এ কে আমাদের সংবিধানের মধ্যে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্নতে আসি, তপশিলি জাতি বা উপজাতিদের এসটি স্বার্থ রক্ষার কথা কোথায় বলা আছে। এসসি আর এসটি যে হয়, এসসি এবং এসটি যে স্বার্থ রক্ষার কথা কোন আর্টিকেলে বলে দেওয়া হয়েছে, সেটা হয়ে যাবে 46 নং যে ধারাটা আছে 46 এর মধ্যে এটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ধারায় পিছিয়ে পড়া যে শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নতির উপর জোর দেওয়া হয়েছে 46 নং ধারার মধ্যে। আচ্ছা, পরের প্রশ্নটা আছে, শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের কথা কোন ধারায় বলে দেওয়া হয়েছে। শিল্প পরিচালনায় শ্রমিকদের কি করতে হবে, অংশগ্রহণের কথা বলে দেওয়া হয়েছে কোথায়, এটা হবে 43 এ, 43 এ। 43 এ তে বলা হয়েছে যে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের কথা। ঠিক আছে, আর যদি অ্যান্সার তো আমাদের এটা হয়ে যাবে, তবে 43 যদি আমরা বলে থাকি, 43-তে কি বলা হয়েছে যে শ্রমিকগুলো আছে ওদের জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি কি করতে হবে, স্থির করাতে হবে। ন্যূনতম মজুরি স্থির করতে হবে শ্রমিকদের জন্য। যে শ্রমিক আছে শ্রমিকদের জন্য ন্যূনতম কি করতে হবে, একটা ন্যূনতম মজুরি স্থির করাতে হবে, স্থির করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরের প্রশ্নতে। এটাকেও কিন্তু 42 যে 42তম যে সংশোধন করা হয় ওর মাধ্যমেই কিন্তু এটাকে যুক্ত করা হয় আমাদের 43 এ তে, যেখানে এসটি আর এসসির স্বার্থকে কি করা হয়, রক্ষা করা হয়। আচ্ছা, সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটিস গঠন এবং প্রসার কোন ধারার বিষয়, এটা হয়ে যাবে 43 বি। 43 বি আর্টিকেল যে আছে 43 বি, এখানে কোঅপারেটিভ সোসাইটির গঠন এবং প্রসার এর ধারণাটা এখানে দেওয়া আছে। 44-এ তো আমরা দেখে নিলাম ইউসিসি। ঠিক আছে, ইউসিসি এখানে দেখতে পাবে। 43-তেও আমি বলে দিলাম যে শ্রমিকদের যে ন্যূনতম একটা মজুরি, সেটাকে আমাদের স্থির করাতে হবে। ঠিক আছে, স্থির করাতে হবে আমাদেরকে। আর এটা হয়ে গেল 43 এ যেটা আছে, এখানে কি বলা হয়েছে যে শিল্প ব্যবস্থাপনায় যে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরেরটা আমরা চলে আসি, আর 43 বি যেটা আছে এটা 11তম, দেখো 97 যে আছে সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়, মানে সংশোধন করা হয় 97তম 2011-র, ওর মাধ্যমে এটাকে 43 বি কে যুক্ত করা হয়েছে।
আচ্ছা, প্রসূতি সহায়তা বা মাতৃকালীন ত্রাণ দেওয়ার নির্দেশ কোন ধারায় বলা হয়েছে? প্রসূতি সহায়তা বা কোনো কাজের মধ্যে যে প্রেগনেন্ট ওমেন হয় ওকে সুযোগ সুবিধা দেওয়া, ঠিক আছে? তো এটা কোন ধারার মধ্যে বলে দেওয়া আছে? এটা হবে 42তম, বলতে গেলে 42তম যে আর্টিকেলটা আছে, 42 নং আর্টিকেলের মধ্যে এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? মাতৃকালীন ত্রাণ দেওয়ার নির্দেশ দেওয়া আছে এখানে, বা প্রেগনেন্ট ওমেন যেখানে কাজ করে প্রেগনেন্ট ওমেনকে সুযোগ সুবিধা দিতে হবে, এগুলো 42 নম্বর ইসের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, বা ম্যাটারনিটি যে বেনিফিটগুলো হয় এই আইনের তৈরি করা হয়, এই ধারার ভিত্তিতেই ভারতের বিভিন্ন যে ম্যাটারনিটি বেনিফিট আইন তৈরি করা হয়েছে 42তম সংশোধন, 42তম আর্টিকেলের মধ্যে বলা আছে। আচ্ছা, ক্ষতিকারক মাদক বা মদ্যপান নিষিদ্ধ করার নির্দেশ নির্দেশ কোন ধারায় আছে? এটা হয়ে যাবে 47 নং ধারা যেটা আছে, 47 নং ধারার মধ্যে এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ক্ষতিকারক যে বা নেশা জাতীয় যেগুলো বা পানীয় আম, মদ্যপান বা মাদক আছে সেগুলোকে নিষেধ করার নির্দেশ দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপর আছে জাতীয় গুরুত্ব সম্পন্ন স্মৃতিস্তম্ভ ও সৌধ রক্ষার কথা কোন ধারায় বলা আছে? এটা হিসেবে আর্টিকেল 49। যেরকম তাজমহলকে আমাদেরকে তাজমহলকে রক্ষা করার কথা আছে, তাই না? রেড ফোর্ট এগুলোকে রক্ষা করার, যেটা স্মৃতি স্তম্ভ ও সৌধ রক্ষা করার কথা বলা হয়েছে এখানে 49 নং ধারার মধ্যে বলা হয়েছে। পরে আসি আমরা যে 6 বছরের কম শিশুদের যত্ন এবং শিক্ষার নির্দেশ কোন ধারায় বলা হয়েছে? মানে 6 বছরের যে নিচে যেগুলো শিশু হয় তাদেরকে শিক্ষার এবং যত্নের, শিশুদের যত্ন বা শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে আর্টিকেল 45 নং ধারার মধ্যে, বা 45 নং আর্টিকেল যেটা আছে সেখানে এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? পরের প্রশ্নতে আসি, যেটা হচ্ছে, আর এটা যে আছে 45 নং ধারা বা আর্টিকেল 45, এটা হচ্ছে 86তম সংশোধন করা হয় 2002। এরপর কি করা হয়, 6 থেকে 14 বছরে, এটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষা মৌলিক অধিকারে চলে যায়, ঠিক আছে? এবং ধারা 45-এ শৈশবকালীন যত্ন যুক্ত হয়, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে আমরা আসি ডিপিএসপির মূল উদ্দেশ্য প্রতিষ্ঠা করা কি? ডিপিএসপির মূল উদ্দেশ্য কি প্রতিষ্ঠা করা? সেটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। রাষ্ট্রকে কি করতে হবে? কল্যাণমূলক, তাই না? আচ্ছা, এরপর আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য ও পশুপালন উন্নতির কথা কোন ধারায় বলা হয়েছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য ও পশুপালন উন্নতির কথা কোন ধারায় বলা হয়েছে? সেটা হয়ে যাবে 48 নং ধারার মধ্যে, ঠিক আছে? আর 48 নং ধারার মধ্যে এটাও বলা আছে যে গরু বা দুগ্ধদানকারী পশু যেগুলো আছে হত্যা করা নিষেধ করা হবে, সেটা কিন্তু দেওয়া আছে 48 নং ধারার মধ্যে। আর 49 তো আমরা দেখলাম, 49-এর মধ্যে যেটা হচ্ছে যেরকম তাজমহল, রেড ফোর্ট এগুলোকে রক্ষা করতে হবে, স্মৃতি স্তম্ভ যেগুলো হয় সেগুলোকে রক্ষা করতে হবে। পরের আছে সমান কাজের জন্য সমান বেতন নীতিটি কোন ধারায় অন্তর্গত? সমান কাজের জন্য সমান বেতন পাবে, এটা হচ্ছে 39 নং ধারার মধ্যে। এখানে বলা হয়েছে নারী বা পুরুষ যদি সমান কাজ হয় তো দুজনকে সমান বেতন দেওয়া হবে। আর এখানে এটাও বলা হয়েছে যে নারী আর পুরুষ দুজনকেই কাজের জন্য সমান সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আর্টিকেল 43 তো আমরা দেখে নিয়েছি যে আর্টিকেল 43 যেটা হয়, এখানে কি ন্যূনতম মজুরি রাখা হবে শ্রমিকদের জন্য, স্থির করতে হবে বলতে গেলে। তা আমাদের উত্তর হয়ে যাবে আর্টিকেল 39। আচ্ছা, নির্দেশমূলক নীতিগুলো 1935 সালের আইনের কোন বিষয়ের সাথে মিল আছে? 1935 সালের আইনের কোন বিষয়ের সাথে মিল আছে? সেটা হয়ে যাবে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। আর এটা বলতে গেলে ডক্টর বি আর আম্বেদকরই এটা বলেছিল। ডক্টর ডক্টর বি বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর যে আছে, ও ডিপিএসপিকে বলেছিল যে নির্দেশ পূরণের হাতিয়ার, বা বলতে গেলে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলেছিল, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কে ডিপিএসপি কে একটি চেক বা ব্যাংকের সুবিধা মতো ভাঙানো যায় বলেছিল? ডিপিএসপি কে একটি চেক বা ব্যাংকের সুবিধা মতো ভাঙানো যায় বলেছিলেন? এটা হবে কেটি শাহ। কেটি শাহ বলেছিল যে ডিপিএসপি কে একটা চেক বা ব্যাংকের সুবিধা মতো ভাঙানো যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে যদি আমি বলি, যেরকম ডিপিএসপি কে
কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন বলেছিল, মানে হচ্ছে এক সেকেন্ড, কি বলা হয়েছে, কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশনস। আচ্ছা, কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন ডিপিএসপি কে বলেছিল? ডিপিএসপি কে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন বলেছিল, এটা হবে গ্রেনভিল অস্টিন। ঠিক আছে, আচ্ছা, গ্রেনভিল অস্টিন বলেছিল যে কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন ডিপিএসপি কে। ঠিক আছে, আর ব্যাংকের যে একটি চেক বা ব্যাংকের সুবিধা মতো ভাঙানো যায়, এটা হচ্ছে কেটি শাহ বলেছিল, তাই না? এর আগে আরেকটা দেখছিলাম যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এটা কিন্তু বি.আর. আম্বেদকর বলেছিল। তারপরে আরেকটা যেটা আমরা দেখেছিলাম সবার আগে, নোবেল ফিচার্স, ওটাও ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিল। ঠিক আছে, পরের প্রশ্নটা আসি, কাজ পাওয়ার অধিকার বা বেকার ভাতার কথা কোন ধারায় বলে দেওয়া আছে? বেকার ভাতা বা কাজ পাওয়ার এগুলোর ব্যাপারে 41 যে আর্টিকেল আছে, 41 নং ধারার মধ্যে এটা বলে দেওয়া আছে, কাজ পাওয়ার অধিকার এবং বেকার ভাতার কথা বলা আছে। 40 নং, তো এটা হয়ে যাবে 40 নং ধারার মধ্যে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার কথা। আর 43ও তো দেখে নিলাম, যেটা হচ্ছে একটা ন্যূনতম মজুরি স্থির করাতে হবে। আচ্ছা, কুটির শিল্পের উন্নতির কথা কোথায় বলা আছে? কুটির শিল্পের উন্নতির কথা, তো এটা যাবে আরেকটা জিনিস এখানে 43 যেটা আছে, আর্টিকেল 43, এখানে কুটির শিল্পের উন্নতির কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, 43তে কিন্তু কুটির শিল্পের কথা বলে দেওয়া হয়েছে এখানে, এটা হয়ে যাবে কুটির শিল্পের উন্নতির কথা বলা হয়েছে। কুটির শিল্পের উন্নতির কথা বলা দেওয়া হয়েছে 43 নং ধারার মধ্যে এটা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কুটির শিল্পের উন্নতির কথা কোন ধারা বলে দেওয়া আছে? এটা হচ্ছে 43 নং। 44 তো ইউসিসি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইউসিসি হয়ে যাবে। আর তারপরে 41 নম্বর তো আমরা দেখলাম যে বেকার ভাতা হয়ে গেল, বা বৃদ্ধদের বার্ধক্য ভাতার দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে এখানে। আর 42 নং যদি আমি বলি, তো এটা যেরকম আমরা একটু আগে বললাম যে প্রেগনেন্ট ওমেন যারা হয়, কাজের মধ্যে যারা কাজে কোনো কাজের মধ্যে যে প্রেগনেন্ট ওমেন যদি থাকে, ওদের সুযোগ সুবিধা দিতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নতে যদি আমরা চলে যাই, মৌলিক অধিকার বা ডিপিএসপির ভারসাম্য সংবিধানের মূল কাঠামো বলা হয় কোন মামলায়? কোন মামলায় বলা হয়েছে যে ডিপিএসপি ও মৌলিক অধিকার এর ভারসাম্য সংবিধানের মূল কাঠামো হিসেবে ধরা হয়েছে? কোন মামলায় এটা বলা হয়েছিল? সেটা হয়ে যাবে মিনার্ভা মিলস মামলায় বলা হয়েছে। ঠিক আছে, মিনার্ভা মিলস মামলায় বলা হয়েছে যে মৌলিক অধিকার আর ডিপিএসপি এর ভারসাম্য সংবিধানের মূল কাঠামো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট আবার অন্য ভিডিওর মধ্যে খুব সুন্দর একটা টপিক নিয়ে আসবো, যেটা সব এক্সামের জন্য, সব কম্পিটিটিভের জন্য ডাইরেক্টলি আমরা প্রশ্ন দেখতে পাবো। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।